প্রত্যেকটা পদে ভারতের অনুগত চর এবং ভারতীয় চররা প্রতিযোগিতায় লিপ্ত। কে কতটা ভারতীয় পা চাটতে সক্ষম সেটা প্রমাণের জন্য প্রশাসনের প্রতিটা পদে, আমি ফ্রাঙ্কলি বলি, মন্ত্রণালয় এখন হিন্দুয়ালয় হয়ে গেছে। এক কথায় যদি বলি, ভারত আমেরিকা যার ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। আর ইতিহাস বলে ভারত যার বন্ধু হয় বা সহযোগী হয়েছে তার আর অস্তিত্ব থাকেনি। 100 কিলোমিটার ট্রানজিট দিলাম, আমাকে 18 কিলোমিটার শিলিগুড়ি করিডোর দিল না। এটাই হচ্ছে মূলত এই আওয়ামী লীগ সরকার 1947-এর পরাজিত শক্তি। তারা ভারত থেকে দেশের পূর্ববঙ্গের মুসলিমরা স্বাধীন হয়েছে এটা মানতে পারেনি, তাই তারা এই জায়গায় স্যাবোটাজ করছে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট আপনি সিকিমের ইতিহাসের সাথে মিলান, সেম টু সেম সেম, একটু ব্যতিক্রম দেখবেন না, ইতিহাস থেকে দেখে নেবেন। আপনার ইন্ডিয়া, শেখ হাসিনা ইন্ডিয়াকে দিবেই এবং ইন্ডিয়া শেখ হাসিনাকে নিবেই। যদি শেখ হাসিনার সেই সাহস নাই যে আমি এটা আপনাকে দিব না, তার সেই ক্ষমতা নাই, কারণ 14 পরের থেকে সেই ক্ষমতাতে নাই, ইন্ডিয়া তারা রাখছে। এভাবে একটু আলোচনা করি। দেখেন, সিকিম দখলের ইতিহাসের সাথে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি আপনি মিলান, হায়দ্রাবাদের প্রেক্ষাপট, কাশ্মীরের প্রেক্ষাপট, গোয়ার প্রেক্ষাপট যদি আপনি মিলান, আমি আপনাকে দেখাই। সিকিম দখলের আগে 1947 সালে সিকিমের জনগণ, সেখানে ছিল বুদ্ধ চগিয়াল রাজতন্ত্র অর্থাৎ ধর্মরাজ। তারা বলছে আমরা ভারতে যাব না। তখন ভারত তাদের সাথে বলল যে ঠিক আছে যাবা না, আমাদের সাথে একটা বন্ধুত্ব করো, চুক্তি করো, এবং তাকে একটা সিকিউর স্টেট বানানো হলো। অর্থাৎ তার নিরাপত্তা, পররাষ্ট্রনীতি সবকিছু অ্যাডমিনিস্ট্রেশন ভারত নিয়ন্ত্রণ করবে। এরপরেই সেই জায়গায় সেই বুদ্ধ ভারত যে জায়গায় ঢুকলো সেই জায়গায় এটা প্রত্যেক জায়গায় মূল নিবাসীদের ধর্মকে আক্রমণ করা হলো, ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করা হলো, সংখ্যালঘু নির্যাতন নাটক করা হলো, এবং প্রশাসনে একটা বিশেষ ধর্মের লোক ইনফিল্ট্রেট করতে পারলো বিশেষ ক্ষেত্রে। এবং এরপরে 1973 সালে তারা সিকিমের প্রশাসন দখল করে নিল। এরপরে সিকিমের ধর্মরাজ বা চগিয়াল ধ্বংস হলো এবং 1975 সালে এসে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হলো। ম্যাডাম, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি তাকান, প্রশাসনের প্রত্যেকটা পদে ভারতের অনুগত চর এবং ভারতীয় চররা প্রতিযোগিতায় লিপ্ত। কে কতটা ভারতীয় পা চাটতে সক্ষম সেটা প্রমাণের জন্য প্রশাসনের প্রতিটা পদে, আমি ফ্রাঙ্কলি বলি, মন্ত্রণালয় এখন হিন্দুয়ালয় হয়ে গেছে। এক কথায় যদি বলি, ভারত আমেরিকা যার ইন্টারন্যাশনাল পলিটিক্সে একটা কথা আছে, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। আর ইতিহাস বলে ভারত যার বন্ধু হয় বা সহযোগী হয়েছে তার আর অস্তিত্ব থাকেনি। আর ভারত যার সহযোগী হয় তার কোনো অস্তিত্ব থাকে না। ভারত হায়দ্রাবাদের সহযোগী হয়েছে, হায়দ্রাবাদ শেষ, লক্ষ লক্ষ গণহত্যা হয়েছে সেখানকার মুসলমানের। জি, আপনাকে শুনতে পাচ্ছি না ইশতিয়াক আহমেদ। আমি সাজ্জাদ আপনার কাছে যাব, আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন প্লিজ। আসসালামু আলাইকুম, কথা শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। সেখানকার নারীদের, জি বলেন। আমি বলবো, ভারত হায়দ্রাবাদের বন্ধু হয়েছে, হায়দ্রাবাদের বন্ধু হয়েছে, সিকিম শেষ, এখন বাংলাদেশের বন্ধু হতে আসছে। আমি কেন শুনতে পাই না যে ইন্ডিয়া ইজ আওয়ার অনলি এনিমি অফ আওয়ার এক্সিস্টেন্স। ভারত পৃথিবীতে আমাদের একমাত্র অস্তিত্বের শত্রু। এমনকি ইসরায়েল আমাদের অস্তিত্ব ডিনাই করে না, আমেরিকা পাকিস্তান ডিনাই করে না, বরং এই সিনারিও পাকিস্তান ইজ আওয়ার স্ট্র্যাটেজিক অ্যালাই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক অ্যালাই পাকিস্তান এন্ড চায়না, আমেরিকা। কিন্তু ইন্ডিয়া আমাদের একমাত্র অস্তিত্বের শত্রু, ইহুদিরাও না। তো সেই শত্রুর সাথে আমার কি ট্রানজিট দিতে হবে? আমি 400 কিলোমিটার ট্রানজিট দিলাম, আমাকে 18 কিলোমিটার শিলিগুড়ি করিডোর দিল না। এটাই হচ্ছে মূলত এই আওয়ামী লীগ সরকার 1947-এর পরাজিত শক্তি। তারা ভারত থেকে দেশের পূর্ববঙ্গের মুসলিমরা স্বাধীন হয়েছে এটা মানতে পারেনি, তাই তারা এই জায়গায় স্যাবোটাজ করছে এই দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট আপনি সিকিমের ইতিহাসের সাথে মিলান, সেম টু সেম সেম, একটু ব্যতিক্রম দেখবেন না, ইতিহাস থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সাজ্জাদ আলী, আপনার প্রশ্ন সংক্ষেপে। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির এবং মাহমুদ স্যারকে প্রশ্নটা করতে চাই। এখন আপনারা তো টক শোতে ঘন্টার পর ঘন্টা আড্ডা কথা বলতে পারবেন, সরি, তো ইতিহাস বলতে পারবেন। ইতিহাস শুনতে শুনতে গত 15 বছরে মোটামুটি মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আর বাস্তবতা হলো শেখ হাসিনাকে শেখ হাসিনা ইন্ডিয়াকে দিবেই এবং ইন্ডিয়া শেখ হাসিনাকে নিবেই। যদি শেখ হাসিনার সেই সাহস নাই যে আমি এটা আপনাকে দিব না, তার সেই ক্ষমতা নাই, কারণ 14 পরের থেকে সেই ক্ষমতাতে নাই, ইন্ডিয়া তারা রাখছে। এটা একবারে ক্লিয়ার। হ্যাঁ, কারণ আমার প্রশ্নটা হলো, ইন্ডিয়া তো নিয়ে যাবে সেই সুযোগটা যেহেতু পাইছে, এটা ইন্ডিয়া জায়গায় আমরা থাকলে আমরাও নিতাম, এই সুযোগ
যে কোনো মানুষই নিবে। হ্যাঁ, হুম আপনারা আমার আমার কথা, আপনাদের ফাংশনটা কি? হ্যাঁ, আমার কথা প্রশ্নটা এই জায়গাটায়, আপনারা কি খালি ইতিহাসই বলবেন, নাকি আপনারা জোরে সোরে দেশটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন? আপনারা 28 অক্টোবরের পরে এত মানুষের সমাগম হলো, 29 অক্টোবর সরি, তারপর আপনাদের আর নির্বাচনের পরে, না 28 অক্টোবর 28 অক্টোবর 28 অক্টোবর জি জি, এরপরে আপনাদের আর খুঁজে পেলাম না। নির্বাচন হয়ে গেল, শেখ হাসিনা দিবেই, কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকতে হবে, ইন্ডিয়া তো নিবেই। আর আপনাদের ফাংশনটা বলেন, আপনারা এখন কি করবেন? থেকে কারণ অসংখ্য ক্ষমতা তো আপনারাই আসবেন। হ্যাঁ, আর আমরা কি চেয়েছে দেখবো শেখ হাসিনা একের পর দিয়ে যাবে, আর আপনারা ইতিহাস বলতেই থাকবেন। একটু যদি বলেন। হ্যাঁ, সালাম। সর্বপ্রথম এই অবৈধ শাসক যেই জনগণকে ধোঁকা দিয়েছে, জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, যেই অবৈধ সংসদে এবং অবৈধ সংসদে জনগণকে না জানিয়ে এভাবে 10টা চুক্তি ভারতের সাথে করা মানে হচ্ছে জনগণের অধিকারকে হত্যা করা। বিশেষ করে এটাকে কেন্দ্র করে এই অবৈধ প্রধানমন্ত্রীর সাক্ষ্যকে উনি নিজেই বলেছে ভারতের সাথে 10টা চুক্তির শেষে আমরা চীনের সাথেও চুক্তিতে বসতে পারি। তাহলে দেশটা কি এভাবে কি একটি গণতান্ত্রিক দেশ ভাড়াটিয়া হিসাবে গণতান্ত্রিকের ভূমিকা কি এটাই ছিল? এটা তো আমরা কখনো মনে করতে পারতেছি না। কারণ আমরা এখন আমাদের দাবি একটাই হতে পারে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যেন মাঠে নামে এবং সাধারণ জনগণ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো যেন এই রেল লাইনের বিরোধিতা এবং 10টা চুক্তির বিরোধিতা যেন গড়ে উঠতে পারে। কারণ বিশেষ করে বিএনপি বহুবার ক্ষমতায় দিয়েছে এবং বিএনপির সাথে অধিকাংশ জামাতের কর্মীরাও ক্ষমতায় গিয়েছে এবং দেশ পরিচালনাও করেছে, সংসদ সদস্য ছিল, জামাতের অধিকাংশ লোক ছিল। এটা কিন্তু অতীতের একটা ভবিষ্যৎবাণী হয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে অবস্থান করতেছে। আজকে বিএনপি জামাত আলাদা হয়ে গেছে, এটা একটা পরিকল্পিতভাবে একটা প্রতিহিংসাজনক একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো বিশেষ করে আমি কথাটা একটু শেষ করে দিচ্ছি, আমি অনুরোধ করব আগামী দিনে যেন এর বিরোধিতা যেন সমস্ত রাজনৈতিক দলগুলো যেন এবং অরাজনৈতিক জীবনযাপন যারাই করতেছে, বাংলাদেশের জনগণ যেন ঐক্যবদ্ধভাবে একাত্মভাবে যেন আমার দেশকে রক্ষা করতে পারে। যে বর্ডার পেরিয়ে আমার দেশের নাগরিকদেরকে গুলি করা হচ্ছে, তাহলে রেল লাইন দিলে বাংলাদেশের জনগণের উপর কতটুক নির্যাতনের শিকার হতে হবে এই ভারতের হাতে। ধন্যবাদ। অসংখ্য